ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই ক্রুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। একটা অ্যানাউন্সমেন্ট আছে, দিব নাকি দর্শকদের সামনে? অবশ্যই অ্যানাউন্সমেন্ট থাকলে দিয়ে দিতে পারো। আচ্ছা, অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যদি কালকে বৃষ্টি না হয় তাহলে বাংলাদেশ টেস্ট ম্যাচটা জিততে যাচ্ছে। মানে আমি সেটা এক্সপেক্ট করি আর কি, যদিও ক্রিকেটে যদি কিন্তু অনেক সমীকরণ আছে, কিন্তু অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যদি কালকে বৃষ্টি না হয় তাহলে বাংলাদেশ ইনশাল্লাহ টেস্ট ম্যাচটা জিততে যাচ্ছে। স্পোর্টস লাইভে যুক্ত হচ্ছেন আজকের অতিথি এহসানুল হক সেজান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার। সেজান ভাই, আমন্ত্রণ আপনাকে স্পোর্টস লাইভে। এই প্রথম বাংলাদেশের কোনো টেস্ট ইনিংসে 10টা উইকেটের 10টাই পেস বোলাররা নিয়েছেন, এবং খুব উল্লেখযোগ্য বিষয় একটা সেজান ভাই, সেটা হচ্ছে রোটেশন পদ্ধতিতে এখন পেসারদেরকে খেলানোর লাক্সারিটা বাংলাদেশ পেয়েছে। আগের টেস্টে শরীফুল ছিলেন, এই টেস্টে শরীফুল ইনজুরি একটা ছিল, বাট তাকে রিপ্লেস করা গেছে তাসকিনকে দিয়ে। হাসান আছেন, নাহিদ রানা। ওয়ানডে ফরম্যাট চিন্তা করলে তানজিম সাকিব এই সার্কিটে ভালো মতো ইন করে গেছেন। পাইপলাইনে মুশফিক হাসান কিংবা রেজাউর রহমান রাজাদের মতো পেস বোলাররা রয়েছে। সব কিছু মিলে এটা কি একটা দীর্ঘদিনের প্রসেসের ফসল কিনা যে পেস বোলিং সার্কিটটা অনেক সমৃদ্ধশালী? নিশ্চয়ই। আমি একটা ন্যাশনাল সিলেক্টরদের সাথে একদিন বসেছিলাম, তখন দেখেছিলাম যে তাদের স্কোয়াডে 25 জনের মতো একটা পেস বোলিং স্কোয়াড তারা তৈরি করেছে, রাইট। এবং অন অ্যান্ড অফ তারাই ঘুরে ফিরে খেলবে বিভিন্ন স্কোয়াডে, একাডেমি, এইচপি, এ টিম বা ন্যাশনাল। এটা আমাদের আসলে খুব ভালো একটা সুখবর। তবে এই জিনিসটা কিন্তু আমরা প্রডিউস করেছি এইজ লেভেল থেকে, টু বি অনেস্ট। যে আমরা কিন্তু 2016 পর থেকে কিন্তু আমরা ভালো ভালো পেস বোলিং অ্যাটাক যারা করে এরকম কাপল অফ কিছু প্লেয়ার আমরা পেয়েছিলাম, এবং তাদেরই কিন্তু নার্চার করে কিন্তু আমরা এত দূর পর্যন্ত এসেছি। ইভেন নাহিদ রানার কথা যদি বলেন, 2020 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের ওইখানে ছিল, ওয়ার্ল্ড কাপে যেতে পারেনি, তারপরও বলবো যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিল। যদি আমি বলি যে তাসকিন তো আগেই ছিল, তানজিম সাকিব 20 ওয়ার্ল্ড কাপের একজন ভালো কম্পিটিটর, দেন হাসান 2018 তো ওয়ার্ল্ড কাপ খেলেছে। সো আমরা আগে যেটা পেতাম যে আমরা স্পিনার একটা আধিক্যতা ছিল আমাদের স্কোয়াডে, অ্যাটলিস্ট আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ, বাট আমরা কিন্তু পেস বলাররা খুব ভালো ভালো পেয়েছি। এবং স্টিল 2024 যদি আমি বলি যে এবারে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে কেমন পেস বলার রয়েছে, আমি মনে করি ভেরি প্রমিজিং পেস বলার রয়েছে, এবং এরাই আসলে ভবিষ্যতে ডোমিনেট করবে। আসলে এটা একটা টেস্ট ম্যাচ জেতার জন্য স্পিনারদের চেয়ে একটা পেস বোলিং ব্রাঞ্চের যদি ভালো হয় তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যায় টেস্ট ম্যাচ জেতার জন্য। অ্যাটলিস্ট টেস্ট ম্যাচ জেতার জন্য আসলে পেস বোলিং একটা খুব ইম্পর্টেন্ট। আজ শেষ সেশনে মাত্র 1 ওভার খেলা হয়েছে বৃষ্টির কারণে, আমরা দেখছিলাম আলোক স্বল্পতা সব কিছু মিলায়। আপনার কাছে কি মনে হয় যে এই সেশনটা যদি আরও খেলতে পারতো, আমরা কি আরও জয়ের কাছাকাছি খুব দ্রুত চলে যেতে পারতাম কিনা? খুব বড় ইম্পর্টেন্ট একটা জিনিস কি যে টেস্ট ম্যাচে 5 ডে এবং 4 ডে আকাশ পাতাল তফাৎ, এবং যখন আপনি 4th ইনিংসে চেস করতে যাবেন, এখন প্লেয়ারদের মোটিভ ছিল যে 4th ডেতে যদি আমি অনেক ক্লোজ করে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের খুব ইজি হবে, যেটা 5th ডেতে কিন্তু আসলে যে কোনো টেস্ট ম্যাচে 5th ডে উইকেটটা কিন্তু অনেক ক্লামজি থাকে, উইকেটে অনেক ডিফারেন্ট ক্যারেক্টার থাকে, সো তখন ডিফিকাল্ট হয়ে যায় 5th ডেতে উইন করা। হ্যাঁ, ম্যাচটা আসলে কল্ড অফ হয়েছে আলোর স্বল্পতাতে, এটা যেমন ঠিক, বাট ফ্লাড লাইট কিন্তু ছিল। সো এখানে বলা যায় যে যখনই লাইটনিং হয়েছে বা থান্ডারস্টর্ম হয়েছে তখনই কিন্তু একটা অবজারভেশনের টাইম ছিল, সেই টাইম ক্রস করতে করতে কিন্তু খেলাটা আসলে কল্ড অফ করা হয়েছে। সো শুধুমাত্র শুধুমাত্র লাইটের জন্য যে কল্ড অফ হয়েছে এটা আমি বলবো না। সো আমার কাছে মনে হয় আজকে ক্রুশিয়াল টাইম ছিল, বাংলাদেশে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট টার্গেটের কাছাকাছি যেতে পারতো তাহলে কিন্তু 5th ডেতে সেই জিনিসটা খুব ইজিভাবে অ্যাচিভ করতে পারতো। সেজান ভাই, এই জায়গাটা একটা বিষয়, সেটা হচ্ছে প্রথমত জিজ্ঞেস করবো হাসান মাহমুদ, নাহিদ রানার মধ্যে কাকে গিয়ে রাখবেন? যতটুকু আমরা প্রোডাকশন থেকে দেখলাম 152 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করেছেন নাহিদ রানা, এটা এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ফার্স্ট টেস্ট। আরেকটা কোশ্চেন অ্যাড করে দিতে চাই, এই টেস্ট সিরিজের আগে 2.5 মাসের একটা ক্যাম্প কিন্তু বাংলাদেশ টাইগার্সের হয়েছিল, যেখানে টেস্ট টিমের প্লেয়াররাই আলটিমেটলি সেই টিমটাতে ছিলেন। এ টিমের হয়ে মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়রা খেলতে গেছেন। এই প্রসিডিওরটা এবার কেমন লেগেছে আপনার কাছে? ফার্স্ট অফ অল, যে হাসান মাহমুদ এবং যদি আমি রানার মধ্যে ডিফারেন্স করি, আমি কয়েকটা স্লট বলি। 130 to 140 যে স্পিডে যারা বোলিং করে টেস্ট উইকেটে কিন্তু একভাবে থ্রেট
তারা করতে চেষ্টা করে। 40 থেকে 50 যারা বোলিং করে তাদের কিন্তু থ্রেটটা অন্যরকম, এবং 50-র উপরে যারা বোলিং যদি করতে পারে তাহলে কিন্তু এক্সট্রিম একটা থ্রেট থাকে। সো আমি মনে করি যে মানে রানার যে বলটা সেটা কিন্তু আমার মনে হয় এক্সপ্রেস স্পিডের জন্য ব্যাটসম্যানরা কিছুটা ধোকা খায়। বাট যদি হাসান মাহমুদের কথা বলি, ওর কিন্তু একটা এক্সট্রা নিপ রয়েছে, এক্সট্রা বাউন্স রয়েছে প্রত্যেকটা বলে। সো দুই কোয়ালিটির বলার, এবং আজকে মানে রানার কাছ থেকেও আমরা দেখেছি যে এক্সট্রা কিছু সুইং এবং এক্সট্রা নিপ থাকার কারণেই কিন্তু ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা কিন্তু কট বিহাইন্ড হয়েছে। এই 10টা উইকেটের মধ্যে 7টা উইকেটই কিন্তু কট বিহাইন্ড। সো এখানে সুইং এবং এক্সট্রা বাউন্সের জন্য কিন্তু এইটা হয়, এবং লাইন এবং লেন্থ এই দুটা কিন্তু আমি মনে করি যে হাসান মাহমুদের অনেক ভালো কন্ট্রোল লাইন লেন্থে, যেটা রানার একটু সময় নিবে। যাদের আসলে এক্সট্রিম পেস তাদের একটু লাইন লেন্থটা একটু অ্যাকুরেসি আনতে একটু সময় লাগে, যেটা আসলে ডে বাই ডে খেলার মধ্যে এসে কিন্তু আমরা মোটামুটি দেখতে পারবো। সো দুজনেই ভেরি এফেক্টিভ আমার কাছে মনে হয়। দুজনেই সিচুয়েশন অনুযায়ী বোলিং আজকে করেছে, এবং টেস্ট ম্যাচে কট বিহাইন্ডে 7 থেকে 8টা উইকেট কিন্তু আসলে ক্রুশিয়াল। তখনই কিন্তু বুঝতে হবে যে তাদের অ্যাকুরেসি ভালো ছিল, লাইন লেন্থ ভালো ছিল, সুইং ছিল, এবং পেস তো দুজনে আছেই। আর যে প্রসেসটার কথা বলছিলাম যে এবার টেস্ট সিরিজের আগে আলাদা করে ক্যাম্প হয়েছে শুধুমাত্র টেস্ট টিমের প্লেয়ারদেরকে নিয়ে, বাংলাদেশ টাইগার্স ছিল, এন্টায়ার প্রসিডিউরটা অনেক চার্জড আপ করেছিলেন কিনা, প্লেয়াররা মোমেন্টামে ছিল? নিশ্চয়ই। আসলে আমরা কিন্তু এবছর ম্যাক্সিমাম কিন্তু T20 ম্যাচ খেলেছি, এবং দেখেন আমাদের আগে কিন্তু তেমন একটা প্ল্যান ছিল না যে আমরা T20 খেলে ওয়ানডে খেলতাম, ওয়ানডে খেলে টেস্ট ম্যাচ খেলতাম। সো লাল বলের খেলা এবং সাদা বলের খেলা মানে কোয়াইট ডিফারেন্ট, এবং এটাকে অ্যাডজাস্ট করতে কিন্তু অনেক সময় লাগে। হ্যাঁ, যেসব প্লেয়াররা বাংলাদেশে ছিল এবং টেস্ট টিমে ছিল তাদেরকে একটা বড় একটা সময় দেওয়াতে তারা কিন্তু প্ল্যান করতে পেরেছে ওই উইকেট অনুযায়ী কীভাবে ব্যাটিং করতে হবে বা ওই উইকেট অনুযায়ী কীভাবে বোলিং করতে হবে, তারা কিন্তু বুঝতে শিখেছে। আমার কাছে মনে হয় এইরকম যে কোনো টুর্নামেন্টের বা সিরিজের আগে যদি এরভাবে প্ল্যান করে আগানো যায়, অ্যাটলিস্ট আমাদের যেই লুপফলটা ছিল আগে যে ধাপ করে এক একটা জায়গায় সুইচ করা, সেই জিনিসটা আসলে এখান থেকে একটা ভালো ফল পাওয়া যাবে যদি লেনটা থাকে। সো আমার কাছে মনে হয় যে এখন আমরা তো অ্যাটলিস্ট শিখেছি যে কোনো সিরিজের আগে আমরা ওই বলে প্র্যাকটিস করব, ওই প্র্যাকটিসের সেশনগুলো ওইরকম হবে। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমার মনে অনেক বেশি চার্জ আপ ছিল, এই প্র্যাকটিসটা ভালো পেয়েছে। একটা রিপোর্ট দেখে এসে আলোচনায় ফিরতে চাই। পাকিস্তান সফরের পর কি আছে হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের সিংয়ের ভাগ্যে? মেয়াদ শেষের আগেই লঙ্কান যে বরখাস্ত হচ্ছেন সেটা প্রায় নিশ্চিত। দল থেকে দল দেশে ফিরে ঘোষণা হতে পারে সেই সিদ্ধান্ত। সেক্ষেত্রে মোহাম্মদ সালাউদ্দিনের আপাতত দায়িত্ব নেওয়ার সম্ভাবনা কম। তাই তো আপাতকালীন হেড কোচ হতে পারেন জাতীয় দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প কিংবা নিক পোথেস। চান্দিকা হাথুরুসিংহের চাকরি থাকবে নাকি থাকবে না, যতটুকু জানা গেছে, নিশ্চিত হওয়া গেছে এই সিরিজের পর, পাকিস্তান সফরের পরেই চাকরি থাকছে না চান্দিকা হাথুরুসিংহের। কিন্তু প্রশ্ন হচ্ছে এই চান্দিকা হাথুরুসিংহের চাকরি কেন থাকছে না? এটাও প্রায় সবার কাছে পরিষ্কার। তিনি যেভাবে 2023 বিশ্বকাপে নাসুম আহমেদের বিপক্ষে ফিজিক্যালি অ্যাসল্টের যে অভিযোগটা ছিল, সেটা আসলে কারো পক্ষে মানা সম্ভব হয়নি। একই সঙ্গে সাকিব তামিমকে নিয়ে যে রাজনীতির খোরাক জুগিয়েছেন তিনি, একই সঙ্গে সেটা তিনি ব্যবহার করার চেষ্টা করেছেন। নানা সময়ে তিনি দলের মধ্যে একনায়কতন্ত্র গঠন করতে চেয়েছেন, সেটাও সবার কাছে পরিষ্কার। এই সমস্ত কারণের জন্য চান্দিকা হাথুরুসিংহের চাকরি থাকা উচিত নয়, সেটা নিয়েও সবাই একমত। এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদও বলেছিলেন তিনি আসলে তার নিজের যে চিন্তা তার সাথে এখনও তিনি বহন করেন। তবে পাকিস্তান সফরের মাঝখানে, প্রথম দ্বিতীয় টেস্টের মাঝখানে তিনি বলেছেন চাকরি তার এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না, তিনি পরে সিদ্ধান্ত নেবেন। এর কারণটা কি? চান্দিকা হাথুরুসিংহ সম্বন্ধে তিনি সব কিছু জানেন, কিন্তু সেই সময় তিনি তাকে চাকরিচ্যুত করতে চাননি। কারণটা হচ্ছে তখন সিরিজ চলছিল, বেটারমেন্ট অফ ক্রিকেট বাংলাদেশ দলের জন্য যেটা ভালো হবে সেটা তিনি মনে করেছেন, এবং সেটাই খুব স্বাভাবিক, একটা সিরিজের মাঝখানে দেওয়া উচিত নয়। প্রশ্নটা তাই এই জায়গাতেই আসে, যে কারণে সিরিজের মাঝখানে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি, সে কারণটা কিন্তু এখনও আছে। কারণটা হচ্ছে যে মাত্র 4 থেকে 5 মাস তার চুক্তির মেয়াদ আছে, সেই সময়ের মাঝখানে 3টে গুরুত্বপূর্ণ সিরিজ আছে এবং সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। ঠিক এর মাঝখানে হঠাৎ করে একজন কোচ এখন যদি আপনি পরিবর্তন করতে চান, সেটাও তো একটা খারাপ মেসেজ দেবে। মানে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো,
সেটা তো পাকিস্তান সফরের জন্য প্রযোজ্য ছিল, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেটা হয়তো বা এই সময়ও প্রযোজ্য। সে একই সঙ্গে তাকে হয়তো অনেকগুলো ক্ষতিপূরণও দেওয়া লাগতে পারে, সেটা আর একটা বিষয়, 3 মাসের সমান বেতন। তবে এখানে ছোট্ট একটা বিষয়ও আছে, তিনি অনেক সময় অনেক রকম ছুটি কাটিয়েছেন, বিষয়টা তার অবৈতনিক ছুটি না, সেই সময় তিনি বেতন নিয়েছেন, 75 দিনের সমান তিনি বেতন নিয়েছেন। আসলে সেটা যদি বিসিবি আদায় করতে পারে হয়তো বা তখন তাকে সেই বেতনটা দেওয়া লাগবে না। প্রশ্ন হচ্ছে তার পরিবর্তে কে আসবেন, সেটা নিয়েও তো কথা। মোহাম্মদ সালাউদ্দিনের কথা খুব বেশি এসছে, কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে, মোহাম্মদ সালাউদ্দিন এখনই দায়িত্ব নিতে রাজি নন, তার দেশীয় কাউকে এই মুহূর্তে দায়িত্ব দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে বাংলাদেশ দলের আপৎকালীন কোচ অথবা বাংলাদেশের নিক পোথাস যিনি সহকারী কোচ আছেন, অথবা ব্যাটিং কোচ ডেভিড হেম, তাকেও হয়তো বা দায়িত্ব বাংলাদেশে 3 থেকে 4 মাসে দেখা যেতে পারে। সেটা হতে পারে আপৎকালীন দায়িত্ব চলে যেতে পারে। মানে চান্দিকা হাথুরুস সিংয়ের যাওয়া নিয়ে কিন্তু কারো মধ্যেই কোনো সন্দেহ নেই, কিন্তু ওই পেশাদারিত্বের জায়গাটা, যা আবেগতাড়িত না হয়ে স্বেচ্ছাচারিতা না করে, যদি আপনি ভাবেন যে কারণে তাকে পাকিস্তান সফরের মাঝখানে চাকরিচ্যুত করা হয়নি, সে কারণটা এখনও বিদ্যমান। সামনে টানা 3টা সিরিজ আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, তার আগে এই সিদ্ধান্তটির 2 দিকেই নিশ্চিতভাবে বিবেচনা করতে হবে। অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। আগামী 17 অক্টোবর নেপালে শুরু হবে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর। 7 দলের এই আসরে গ্রুপ এ তে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাবিনা কৃষ্ণাদের গ্রুপের অপর 2 দল ভারত ও পাকিস্তান। গ্রুপ বি তে লড়বে স্বাগতিক নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপ। উদ্বোধনী দিনে 5 বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। 20 অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। 23 অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা। আগামী 27 অক্টোবর অনুষ্ঠিত হবে আসরের 2 সেমিফাইনাল। এরপর 30 অক্টোবর হবে ফাইনাল। আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর 10 রথ স্টেডিয়ামে। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। এহসান ভাই, আমরা বিরতির আগে দেখছিলাম যে হাথুরুস সিংহেরকে নিয়ে কোনো সিদ্ধান্ত কি আসতে যাচ্ছে না আসতে যাচ্ছে, এই সব কিছু ব্যাপার। আমি একটু জানতে চাই যে এই যে একটা ঐতিহাসিক টেস্ট জয় হলো পাকিস্তানের মাটিতে, এটা কিন্তু এই যে দলটা পরবর্তী সেকেন্ড টেস্টও হয়তো বা বাংলাদেশ জিতবে, আমরা সবাই আশাবাদী। এই যে জয়ী দল বা একটা ঐতিহাসিক টেস্ট জয়, এই সাফল্যটা কিন্তু এনে দিল হাতুরু। এই মুহূর্তে অনেকে বলছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই মুহূর্তে হাতুরুকে বরখাস্ত করা দলের জন্য ভালো হবে না। সব কিছু মিলে আপনার অবজারভেশনটা জানতে চাই। ক্রুশিয়াল কল, সত্যি কথা যে ক্রিকেট বোর্ড একটা ইনবিটুইন ক্রুশিয়াল কলের মধ্যে থাকবে। এখন হাতুরা সিংহে আমাদের কিন্তু বাংলাদেশে অনেক সাফল্য এনে দিয়েছে, 1 নাম্বার। এবং হাতুরা সিংহে কেন রাখা হবে না, সেটা হলো যে বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে তার এমন কিছু কন্ট্রিবিউশন ছিল যার জন্য বাংলাদেশ টিমটা ভেঙে গিয়েছে, বা ইন্টারনালি অনেক কিছু ঘটেছে যেটা আসলে বাংলাদেশের মানুষের কাছে মানে পছন্দ হয়নি। সো এখন জিনিসটা এভলিউশনে আসতে হবে যে এই যে হাতুরা সিংয়ের যেসব কর্মকাণ্ড, এটা বেশি এফেক্টেড হয়েছে নাকি হাতুরা সিংহের নেতৃত্বে যে সাফল্য অর্জন করেছে সেইটা বেশি এফেক্টেড। সো এভলিউশন করার দায়িত্ব কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সো এই জন্য বললাম দিস ইজ দ্য ভেরি টাফ কল এবং ক্রুশিয়াল কল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এই পার্টিকুলার টেস্ট ম্যাচটাতে বা এই সিরিজটাতে কোচিং স্টাফদের ব্যাপারে আপনি কতটুকু সন্তুষ্ট, একদম ইনক্লুডিং অ্যানালিস্ট, বোলিং কোচ, ব্যাটিং কোচ, সব কিছু মিলিয়ে? আমি বলবো যে যেহেতু আমরা আসলে যখন আমরা ফলটা পাই তখন কিন্তু আমরা দেখি যে ব্যাটিংটা কেমন হয়েছে, কোন প্ল্যানে ব্যাটিং করেছে, ফিল্ডিংটা কেমন হয়েছে, কয়টা ড্রপ হয়েছে বা কয়টা স্ট্যাম্পিং হয়েছে, কয়টা রান আউট হয়েছে, সেম অ্যাজ ইট ইজ বোলিংটাও ডিপার্টমেন্টের। আমি মনে করি যে যদি আমি ফিল্ডিং ডিপার্টমেন্টটাই নিয়ে ধরি, দেখেন আগে কোনো টেস্ট ম্যাচে একটা স্লিপ ফিল্ডার খুঁজে পাওয়াটা ভেরি ডিফিকাল্ট হতো। এখন আমরা কিন্তু শান্তকে দেখছি, মিরাজকে দেখছি, সাদমানকে দেখছি। সো আমি মনে করি যে ফিল্ডিং ডিপার্টমেন্টের যেই ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু ফল আমরা পেয়েছি এই টেস্ট ম্যাচে। হ্যাঁ, লিটনের একটা ক্যাচ মিস হয়েছে বা স্ক্যাটারভাবে কিছু এফোর্ট যায়নি, হ্যাঁ, এই জায়গাটা উই আর ভেরি স্যাটিসফাইড। এবং সত্যি করে বলতে যে ফার্স্ট টেস্টের থেকে সেকেন্ড টেস্ট ম্যাচে
ব্যাটিং এবং বোলিং খুব অর্গানাইজ ওয়েতে ব্যাটিং ডিপার্টমেন্টে কাজ করেছে। এই জায়গাটাই আমি আসছি, সময়টা আসলে শেষ হয়ে গেছে, আর 10 সেকেন্ড সময় বাকি ছিল। এনিওয়েজ আমি আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন আসলে আপনি যেটা বলতে চাইছেন যে অর্গানাইজড ছিল কোন কোন জায়গাতে। আশা করি এই ব্যাপার নিয়ে ভবিষ্যতে আমরা আরো কথা বলতে পারবো। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।